আরও আজ থেকে তোরা দুইজন একে অপরের পরিপূরক। আমার ছেলেটাকে কখনো কোনো কষ্ট দিস না, দেখবি ও তোকে রানের মতো করে রাখবে। আর তুই আইমান আমার আরুকে কোনো প্রকার জ্বালাতন করবি না, নইলে আমি তোর কান মলে দিব। জানিস না তোদের দুটোকে এক করতে পেরে আমার কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আচ্ছা মা, তুমি এখন ঘুমিয়ে পড়ো, সকালে না হয় আমরা কথা বলবো। আর ডাক্তারও বলেছে ওষুধকে ঘুমিয়ে পড়তে। সেদিন মা আমার সত্যি ঘুমিয়ে পড়েছিলেন, এই ঘুম থেকে আর জাগেনি। আমি যদি জানতে পারতাম আমার মা আর কখনো জেগে উঠবে না, আর কখনো বলবে না আইমান কি করিস বাবা, বাড়িতে কবে আসবি, এই কথাগুলো আর কখনো শুনবো না মায়ের মুখ থেকে, তবে সেদিন মাকে আমি ঘুমাতে দিতাম না। মা ঘুমিয়ে পড়ার পরে আমি সোফায় বসে থাকি, আর অরুণিমা সে মায়ের পাশে শুয়ে পড়ে। মায়ের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য বসেছিলাম সারা রাত, কিন্তু বসে থাকতে থাকতে কখন যে সোফায় ঘুমিয়ে পড়েছিলাম বুঝে উঠতে পারিনি। সকালে অরুণিমার কান্নায় আমার ঘুম ভেঙে যায়। অরুণিমার কান্না দেখে অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে ওঠে। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মায়ের দিকে তাকাতেই মায়ের ফ্যাকাশে মুখখানি দেখতে পেলাম। মায়ের হাত ধরতেই অনুভব করলাম মায়ের হাত বরফের মতো শীতল হয়ে আছে। আমি যেন কিছু বুঝে উঠতে পারছিলাম না। অরুণিমার দিকে তাকাতেই দেখতে পেলাম ও কাঁদছে। এবার বুয়াকে দেখলাম, সেও কাঁদছে। আমি মাকে বার কয়েক ডাকলাম, কিন্তু মায়ের কোনো সাড়া নেই। একবারও বলল না আয়মান এত ডাকছিস কেন বাবা। সেদিন দুপুরেই মাকে বাবার কবরের পাশে দাফন করা হয়। আত্মীয় যারা এসেছিল তারাও এই 2 দিনের মধ্যে যার যার বাড়িতে চলে গেছে। বাড়িতে শুধু আমি আর অরুণিমা। মায়ের অনুপস্থিতি যেন বারবার আমাকে বলছে, তুমি এতিম হয়ে গেছো আইমান, তুমি এতিম হয়ে গেছো। আয়মান হু হু করে কেঁদে উঠল। বেশ কিছু সময় পর আয়মান তার কাঁধে কারো স্পর্শ পেল। গাড় ফিরে তাকিয়ে দেখলো অর্ণিমা দাঁড়িয়ে আছে। অর্ণিমার থেকে দৃষ্টি সরিয়ে আবারও ওর মায়ের কবরের দিকে তাকিয়ে রইল। অর্ণিমা সন্তর্পণে তার চোখ মুখে পানি মুছে দিল, মনে মনে বলল, মামুনি তুমি কি আমাদের কষ্ট অনুভব করতে পারছো না? দেখো না তোমার এই পাগল ছেলেটি তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। বাড়িতে আসুন, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসবে। সারাদিন না খেয়েছিলেন, এভাবে চলতে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। অরুণিমা, যে বাড়িতে মা নেই সে বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। আর খাওয়ার কথা বলছো, কই আমি জাস্ট 2 দিন খাবার ঠিকভাবে খাই না। মা তো একবারও বলল না আয়মান বাবা খেয়ে নে। আপনি তো বুঝতার মানুষ, এই দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যেতে হবে। আপনি আমি কেউ থাকবো না এই পৃথিবীতে। মামুনির জন্য কান্না করলে কোনো লাভ হবে না, বরং মামুনি কষ্ট পাবে। তার চেয়ে আপনি নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন মামুনি যেন পরকালে ভালো থাকেন। বাড়িতে আসুন, আমিও না খেয়ে আছি। মামুনি কিন্তু আপনাকে বলেছিল আমার খেয়াল রাখতে, মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে চলুন, আপনি যদি এইভাবে থাকেন তাহলে মামুনির আত্মা কষ্ট পাবে। আয়মান উঠে দাঁড়ালো। তার মায়ের কবরে হাত ছুঁয়ে হেঁটে কবরস্থানে বাহিরে চলে এলো। আর অর্ণিমা সে আয়মানের পিছু পিছু হাঁটছে। অর্ণিমা আসার সময় গাড়ি সাথে করে নিয়ে এসেছিল, তাই সে গাড়ি দিয়ে বাড়ির পথে রওনা হলো দুজন। বাড়িতে পৌঁছে আয়মান গোসল সেরে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলো আর তার মায়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করলো। নামাজ শেষে বাড়িতে আসতে দেখলো অরুণিমা বসে আছে ডাইনিং টেবিলে, হয়তো ওর আশায় বসে আছে। তাই টেবিলের দিকে এগিয়ে গেল আয়মান। আয়মানকে আসতে দেখে উঠে দাঁড়ালো অরুণিমা। আয়মানকে বসতে বলে চলে গেল কিচেনে। সেখান থেকে গরম ভাত, ডাল, ঝাল মুরগি, মাংসের বাটি এনে আয়মানের সামনে রাখলো অরুণিমা। আর আয়মান সে তাকিয়ে আছে মাংসের বাটির দিকে, যেন তার মায়ের হাতের রান্না মতো দেখাচ্ছে। এই তরকারি কে রান্না করেছে অরুণিমা? আমি রান্না করেছি, জানি আপনার খুব পছন্দের। মামুনি প্রায়ই বলতো আপনি এভাবে মুরগি রান্না করলে খেতে পছন্দ করেন। মামুনি যখন রান্না করতো তখন আমি পাশে দাঁড়িয়ে দেখতাম, আর তখন এই রান্নাটি আমার মুখস্থ হয়ে যায়। আজ রান্না করলাম আপনার জন্য, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আমার কিছু খেতে ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। আমি ভাত মাখিয়ে খাইয়ে দিই। আয়মান কেমন করে যেন তাকালো অর্ণিমার দিকে, হয়তো তার প্রতি যত্নশীল আচরণ দেখে অবাক হচ্ছে। অর্ণিমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সাড়া দিল। অর্ণিমা আবার ভাত মাখিয়ে আস্তে আস্তে আয়মানকে খাইয়ে দিচ্ছে। আয়মান যখন মাংসের তরকারি খেলো তখন ওর মনে হচ্ছে সত্যি যেন ওর মায়ের হাতের করা রান্না। কিভাবে
একজনের রান্না আরেকজনের সাথে হুবহু মিলে। আয়মানের খাওয়া শেষ হয়ে এলে অরুণিমা সে প্লেটে খাবার নিয়ে খায়, আর আয়মান সে অরুণিমার দিকে তাকিয়ে মনে মনে বলছে, কেউ অভিনয় তোমার থেকে শিখুক অরুণিমা। আমার যাতে মন খারাপ না হয় তুমি তোমার কষ্টগুলো দাবিয়ে রেখেছো। তুমি যে রাত হলে মায়ের রুমে বসে মায়ের ছবি হাতে নিয়ে কাঁদো আমি তো দেখেছি। মা তোমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। যখন তুমি সব হারিয়ে আমার মাকে মামুনি হিসেবে পেলে, আজ সেই মামুনি তোমার কাছে নেই। তোমার হয়তো ঠিক আমার মতোই কষ্ট হচ্ছে। মা তো আমাদের দুজনকে এতিম বানিয়ে চলে গেলেন। আচ্ছা, মা কি সত্যি বুঝতে পেরেছিল তিনি এই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমাবেন? তা না হলে কেনই বা মা আমাদের বিয়ে রাতারাতি করালেন? আয়মান অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে অরুণিমার আশায়। সে দাঁড়িয়ে আছে একটি আর্ট শেখানো কোচিং সেন্টারের সামনে। বেশ কিছুদিন ধরেই অরুণিমা বলছে সে স্কেচ শিখতে চায়, তাই ওকে এখানে ভর্তি করিয়েছি। ও হয়তো আর কিছুক্ষণ পর বেরিয়ে আসবে। বেশ সময় পার হওয়ার পর অরুণিমাকে দেখলাম বেরিয়ে আসছে। আমি খানিকটা এগিয়ে গেলাম ওর দিকে। ও আমাকে দেখে হেসে হাত বাড়িয়ে দিল ও হাত ধরার জন্য। ও প্রায়ই কোচিং থেকে বের হয়ে আমার হাত ধরবে, আর আমি যদি হাত ধরতে মানা করি তাহলে ও বলে, আপনার হাত তো ধরছি না, আমার স্বামীর হাত ধরেছি। আপনার কোনো সমস্যা আছে? ওর কথা শুনে আমি না হেসে পারি না। সে আমার হাত ধরছে না, তার স্বামীর হাত ধরছে, কিন্তু স্বামীটাই তো আমি, তাই না? তারপরও ওর ছোটোখাটো এই ভালোবাসাগুলো আমি দারুণ উপভোগ করি। ওর হাত ধরে এই রাস্তা পার হয়ে অপর পাশে যে কারে ওকে বসিয়ে আমিও বসে পড়লাম ড্রাইভিং সিটে। উদ্দেশ্য কাজরি দেউরি শিশু পার্ক। বহুদিন হলো ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই না। হয়তো আমাকে অন্য রাস্তা দিয়ে যেতে দেখে অরুণিমা আমাকে বলছে, এই আমরা কোথায় যাচ্ছি? তুমি না মাত্রই অফিস থেকে এসে আমাকে নিতে এত দূর পর্যন্ত এলে, আবার কোথায় যাচ্ছ? অরুণিমা, তোমাকে কখনো আমি বলেছি যে তোমাকে নিয়ে যেতে এলে আমার কষ্ট হয়? বরং আমার অনেক ভালো লাগে, জানো না? সেই সকালে বাড়ি থেকে বের হই আর সন্ধ্যায় বাড়িতে ফিরে তোমায় দেখি। এই মাঝের সময়টুকুতে তোমায় বড্ড মিস করি বউ। তাই তো তোমাকে নিয়ে যেতে প্রতিদিন আসি, যেন সন্ধ্যার পর নয় বরং বিকেলে তোমার এই শান্তিমাখা মুখটা দেখতে পারি। তোমার হাসি মাখা চেহারা দেখলেই আমার সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। হয়েছে, আমি বুঝতে পেরেছি। এখন বলো না আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবে। ব্যাস, এরপর থেকে আমার বউ মুখে কুলু পেটে বসে আছে, থাকুক চুপ করে। এমনিতেই ওখানে গেলে খুশিতে ওর কথার ফুলঝুরি ছুটবে। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। অরুণিমা যখন দেখলো আমরা শিশু পার্ক এসেছি, সে আমার আগেই নেমে গেল, আর আমি ওর পিছে পিছে চললাম। দুজনের দুটো টিকিট নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম। আপনারা হয়তো ভাবছেন আমরা কেন শিশু পার্ক গেলাম। কারণটা হচ্ছে অরুণিমা। মা আমাদের ছেড়ে চলে গেছেন আজ দীর্ঘ 6 মাস। এই 6 মাস আমাদের দুজনের জীবনে অনেক কিছু বদলেছে আমাদের সম্পর্কের ধাপ। মা চলে যাওয়ার পর অরুণিমা আমাকে সামলেছে মার চলে যাওয়ার শোক থেকে। আমি শোক কাটিয়ে উঠলেও অরুণিমা পারেনি। প্রায় রাতেই সে মায়ের জন্য কান্না করত, তাই ওর মন ভালো করার জন্য আমি এই শিশু পার্কে নিয়ে আসতাম। ও এখানে এসে ছোট ছোট বাচ্চাদের দেখতো, আবার কিছু বাচ্চাদের সাথে দোলনায় বা রাইডিংয়ে চড়তো। ও ধীরে ধীরে মায়ের শোক কাটিয়ে উঠল, তবে পুরোপুরি পারেনি। কে পারে তাদের মায়ের স্মৃতি ভুলে যেতে? আমি বা অরুণিমা কেউ পারিনি, হয়তোবা আমরা মন থেকে চাইনি বলে। সন্ধ্যার পর পার্ক থেকে বেরিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা হলাম। বাড়িতে পৌঁছাতেই অরুণিমা আগে গোসল সেরে ফেলল। আমার ধারণা ওর এটা একটা বাজে স্বভাব, কারণ ও বাইরে থেকে যত রাতে আসুক না কেন ও গোসল করবেই। গোসল শেষে চলে গেল কিচেনে, হয়তো চা বানাবে, কারণ এখন ওর স্কেচের সময়। আর এই সময়টাতে অরুণিমা আগে চা খেয়ে তারপর স্কেচ প্র্যাকটিস করে। আমাকে 1 কাপ চা দিয়ে ও চলে গেল পাশের রুমে, যেখানে ও স্কেচের প্র্যাকটিস করে। আমি ততক্ষণে না হয় আমার অফিসের কিছু কাজ কমপ্লিট করে ফেলি। প্রায় 2 ঘন্টা ধরে কাজ করার ফলে ঘাড়টা প্রচণ্ড ব্যথা করছে, তাই উঠে চলে এলাম আমাদের রুমে এসে দেখি অরুণিমা নেই। ও তো প্রতিদিন এই সময় ঘুমিয়ে পড়ে, তাহলে আজ এখনও ঘুমায়নি কেন? মনে পড়ল ওর স্কেচের কথা, তাই চললাম অরুণিমার প্র্যাকটিস রুমের দিকে। দরজা খুলে রাখা হয়েছে। ভিতরে যেতে দেখলাম লাল রঙের এক ফতুয়া কালো রঙা স্কার্ট পরনে অরুণিমাকে যেন ষোড়শী কিশোরী ন্যায় দেখা যাচ্ছে। ও চোখ বন্ধ করে কি যেন আঁকছিল, তাই পা টিপে টিপে ওর কাছে গেলাম যেন ও টের না পায়। ও হয়তো এত মনোযোগ দিয়ে আঁকছিল
আমার উপস্থিতিও টের পাইনি। ওর খুব কাছে গিয়ে আলতো করে ওর ফোলা গালে টুপ করে চুমু দিলাম। আর অমনি আমার বউ দিল কান ফাটানো চিৎকার। বাবারে, এক চুমু দিতে গিয়ে আমার না আবার কান বয়রা হয়ে যায়। আহ অরুণিমা, এত জোরে কেউ চিৎকার করে? আমি আর বুঝি কানেই শুনতে পাবো না বউ? একটা না হয় চুমু দিয়েছি তোমায়, আর তুমি এরকম একটা কাজ করতে পার? আর আপনি এভাবে চোরের মতো আমার পেছনে দাঁড়িয়ে আমাকে চুমু দিবেন আমি কি জানি নাকি? এসেছেন যখন একটু বললেও তো পারতেন। আমি তো মনে করেছি কে না কে এলো। কার এত সাহস আমার বাড়িতে ঢুকে আমার রুমে এসে আমার বউয়ের গালে চুমু খাবে? আইমানার এরকম কাজে লজ্জা পেল, পরক্ষণে হেসে ফেলল অনিমা। ওর হাসি দেখে আইমানও হেসে ফেলল। হঠাৎই আইমানের নজর এলো একটি ছেলের স্কেচের উপর। তাই সে অনিমাকে ছেড়ে ওই স্কেচের বোর্ডের সামনে দাঁড়িয়ে ছবিটি দেখছিল। আইমানের পাশে এসে দাঁড়ায় অনিমা, আর তখনই আইমান বলে, এই ছেলেটি কে অরুণিমা? আমাদের পরিচিত মনে হচ্ছে না। ও কি তোমাদের স্কেচের মডেল? না, এই স্কেচের ছেলেটি আমাদের মডেল না। বেশ কিছু মাস ধরেই এই ছেলেটিকে আমি স্বপ্ন দেখি। জানো না, স্বপ্নগুলো যেন জীবন্ত মনে হয়। তাই তো আমি স্কেচ শিখতে চাইলাম। আর দেখো আমি এঁকেও ফেললাম। শুধু এই ছেলেটি নয়, আরো কয়েকজনের স্কেচ আমি এঁকেছি। তবে এতটা সুন্দর হয়নি এই স্কেচের মতো। আইমান সে তো নিজের অজানা আতঙ্কে কেঁপে উঠেছিল বারবার। এখন হয়তো অর্ণিমা শুধু চেহারাগুলো মনে করতে পারছে। সামনের দিকে হয়তো ওর পুরনো সব স্মৃতি মনে পড়বে। তখন যদি অর্ণিমা ওকে ছেড়ে চলে যায়, তবে ও কিভাবে বাঁচবে? অর্ণিমা দেখলো আইমান কি যেন ভাবছে, তাই ওকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি হয়তো ভাবছো আমার সব মনে পড়লে আমি চলে যাব, তাই না? তুমি শুধু শুধু ভাবছো। আমি কখনোই আমার এই পাগলটাকে ছেড়ে কোথাও যাব না, বুঝলে? আইমান অর্ণিমার কথা শুনে আশ্বস্ত হলো কিনা কে জানে, কিন্তু অর্ণিমাকে বুকে টেনে জড়িয়ে নিল। বেশ জোরে চেপে ধরেছে, যেন একটু ছেড়ে দিলেই কেউ এসে নিয়ে যাবে ওর প্রাণপ্রিয় বউকে। পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যগুলোর মধ্যে একটি হলো সূর্যোদয়। আকাশে কালো বর্ণ মুছে গিয়ে ধীরে ধীরে যখন সারা ভুবন আলোয় ভরিয়ে দেয় সূর্যের আগমনে, চারপাশে পাখিদের কলরব শুনতেই ভালো লাগে। সকালের বিশুদ্ধ বাতাসে শ্বাস নিলে যেন অন্তরখানি শান্তিতে জুড়িয়ে যায়। অর্ণিমার নিত্যদিনের অভ্যাস, ভোরে উঠে নামাজ আদায় করে ছাদে এসে সূর্যোদয় দেখা। নিচে থেকে আইমানের ডাক শুনে তড়িঘড়ি ছাদ থেকে নেমে গেল অর্ণিমা। রুমে গিয়ে দেখতে পেল আইমান কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। তাই অর্ণিমা এগিয়ে গিয়ে ওর কাঁথা ধরে টেনে নামিয়ে ফেলল। এরপর আইমানের উদ্দেশ্য বলছে, তুমি জানোই তো সকালে আমার ছাদে থাকতে ভালো লাগে। তারপরও কেন ডাকো আমায় বলো তো? আমি ডেকে আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর ভান ধরে আছো কেন? কি চাই তোমার? আমার দিকে চোখ মেলে তাকিয়ে হাত ধরে খাটের কিনারায় টেনে বসালো। তারপর আমার উরুতে মাথা রেখে শুয়ে আমার হাত ওর হাতের মাঝে নিয়ে বলল, তুমি না আমার একটা কথা শোনো না। এই যে প্রতিদিন রাতে তোমাকে ঘুমানোর আগে বলি সকালে যেন ঘুম থেকে জেগে উঠলেই তোমায় দেখতে পাই, কিন্তু না, তুমি কি করো? প্রতিদিন আমি ঘুম থেকে জাগার আগেই তুমি চলে যাও ছাদে। এমনিতে সারাদিন তোমায় দেখতে পাই না। যাও সকালে একটু মিষ্টি বউটার মুখখানা দেখে জেগে উঠবো, কিন্তু তার হলো কই? বললেই অর্ণিমার কোমরে মুখ গুজিয়ে শুয়ে রইল। আর অর্ণিমা সে তো তার প্রাণপল্লবের চুলগুলো এলোমেলো করে আবার গুছিয়ে দিচ্ছে। বেশ সময় অতিক্রম হবার পর অর্ণিমা আইমানকে অফিসে যাওয়ার জন্য তাগাদা দিতে লাগলো। আইমানকে ওয়াশরুমে পাঠিয়ে অর্ণিমা চলে এলো রান্নাঘরে। একে একে সব রান্না শেষ করে সব টেবিলে সাজিয়ে অপেক্ষা করতে লাগলো আইমানের জন্য। খানিক সময় বাদে আইমান এসে দেখতে পেল ওর গিন্নি টেবিলে বসে আছে খাবার নিয়ে, হয়তো ওর অপেক্ষায় বসে আছে। ও গিয়ে চেয়ার টেনে বসে পড়লো অর্ণিমার পাশের চেয়ারটায়। আইমানকে বসতে দেখে প্লেটে নাস্তা সাজিয়ে এগিয়ে দিল ওর সামনে। অর্ণিমাও প্লেটে নাস্তা নিয়ে খেতে শুরু করলো। আইমান খাওয়ার ফাঁকে ফাঁকে ওর বউটাকে দেখছিল। নাকে ছোট নাকফুল, হাতে চিকন স্বর্ণের চুড়ি, হাত খোপা করা, চুলের কয়েক গাছি জুলফি বেরিয়ে আসছে কপালের উপর, পরনে মেরুন কালারের সুতি শাড়ি। বেশ এতটুকুই ওর বউকে বেশ চমৎকার লাগছে। আর মনে মনে ভাবছে, তোমাকে পাবার আশা কবেই ছেড়ে দিয়েছিলাম। হয়তো বিধাতা চেয়েছেন বলেই মা আমাদের এক করে দিয়ে গেলেন। কি ভাবছেন আপনি খাওয়া বাদ দিয়ে? কটা বাজে খেয়াল আছে? তাড়াতাড়ি খাবার খেয়ে শেষ করুন। বউ, তোমাকে যখন দেখি তখন কি সময়ের জ্ঞান থাকে বলো? আচ্ছা, আমার কি নাম নেই?
কেন বারবার বউ বউ বলে? তুমি তো আয়মান না, তুমি হচ্ছ অরুণিমা। তাহলে আমি যে কেন তোমায় বউ বলে ডাকি তুমি কি বুঝবে? আচ্ছা বউ, তুমি আর যাবে না আর্ট সেন্টারে? না, আজ ভালো লাগছে না যেতে। রাতে কি সব স্বপ্ন দেখি, জেগে গেলেও স্বপ্নের রেশ থেকেই যায়। আচ্ছা, একদিন সময় করে আরিফের সঙ্গে দেখা করে এসো, ঠিক আছে? আমি আসি তাহলে। আল্লাহ হাফেজ আমার মিষ্টি বউ। বলেই বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আয়মান। অর্ণিমা আয়মানকে হেসে বিদায় জানিয়ে বাকি কাজগুলো শেষ করে হালকা বিশ্রাম করার জন্য রুমে এসে শুয়ে পড়ল। অর্ণিমা ঠিক কতক্ষণ ঘুমিয়েছে বলতে পারছে না। মোবাইলের রিংটনের শব্দে ওর ঘুম ভেঙে যায়। মোবাইল হাতে নিতেই দেখতে পেল আননোন নাম্বার। কল রিসিভ করতেই শুনতে পেল ভয়াবহ এক দুর্ঘটনার খবর। কোনোভাবে গায়ে বোরকা জড়িয়ে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে, উদ্দেশ্য হাসপাতাল। তীব্র বেগে ছুটে চলছে বাস। জানালার বাইরে তাকাতেই দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়, আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন উল্টো দিকে চলে যাচ্ছে, ঠিক যেমন আমাদের জীবনের মতো। আমরা যত সামনে এগিয়ে চলি ঠিক ততই পিছনে ফেলে আসি। অঙ্কন সেদিন বাড়ি থেকে চলে যাবার সপ্তাহখানেক পরে কল দিয়ে বাড়ির মালিকের সন্ধান পেয়েছে বলে জানায়। রুকিয়া মার্জিয়া নামের এক নারীর নামে গাড়ির রেজিস্ট্রেশন করা, আর এই গাড়ির চট্টগ্রাম মেট্রোপলিটনের, আর সেই নারীর বাড়িও চট্টগ্রামে অবস্থিত। অঙ্কন সব তথ্যগুলো ইমেল করে পাঠিয়ে দেয় নিশুর কাছে। তাই আর দেরি না করে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। বসে বসেই জানালা দিয়ে নিশু বাইরে মনোরম দৃশ্যগুলো দেখছে আর ভাবছে, যে ঠিকানা দেয়া আছে সেই ঠিকানায় যাওয়ার পর দেখা পাবে তো মায়ার, নাকি মায়া সেদিনই দুনিয়ার পার চুকিয়ে চলে গিয়েছিল পরপারে। দেখ নিশ্চিত এসব কি ভাবছিস? মায়ার কিচ্ছু হতে পারে না। বি পজিটিভ, বি পজিটিভ। নিজে নিজের মনকে কঠিন দমক দিয়ে বোঝালো। ঘণ্টাখানিক সময় অতিক্রম হবার পর গন্তব্যে চলে পৌঁছে যায় নিশু। কাঁধে ব্যাগ ঝুলিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে নেমে পড়ে বাস থেকে। একটা সিএনজি নিয়ে রওনা হয় ওর ছোটো মামার বাড়ির উদ্দেশ্যে। নিশুর ছোটো মামা চাকরি সূত্রে চট্টগ্রামে থাকে সপরিবারে। ওর চাচাতো ভাই ওকে বলেছিল ও নিতে আসবে কিনা, কিন্তু মিশু মানা করে দেয়, এই বলে যে ম্যানেজ করতে পারবে। কিন্তু পথিমধ্যে অঘটন ঘটিয়ে ফেললো সিএনজি চালক। একটি বাইকে পিছন থেকে ধাক্কা মেরে দেয়, আর বাইক আরোহী বেশ ভালোভাবেই ব্যথা পায়। তার মাথায় ফেটে প্রচুর রক্ত পড়ছিল, হয়তো ডান হাতেও ব্যথা পেয়েছে। তাই ওনাকে নিয়ে সিএনজিতে উঠিয়ে কাছের এক হসপিটালে নিয়ে যায়। অপরদিকে অর্ণিমা তাড়াতাড়ি হসপিটালের সামনে গাড়ি থামিয়ে ভিতরে গিয়ে কল করে সেই আননোন নাম্বারটিতে। অপর পাশে কল রিসিভ করতেই বলছে কেবিন নং 30-এ চলে আসতে। অর্ণিমা সেদিকে চলল। ভয়ে ওর মনটা যেন একটু হয়ে আসছে। কাঙ্ক্ষিত কেবিন রুমের সামনে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখতে পেল আয়মানের মাথায় ব্যান্ডেজ করা, হাতে প্লাস্টার করানো, ঠোঁটের একপাশে রক্ত জমে গিয়ে কালশিটে হয়ে আছে। অর্ণিমা এগিয়ে গেল আয়মানের কাছে, গিয়ে ওর সামনে বসলো। ওর চোখ দুটোতে যেন পানি জমছে। ডান হাতটি এগিয়ে স্পর্শ করলো আয়মানের মাথায় ব্যান্ডেজ করা অংশটিতে, আর আয়মান ব্যথার জায়গায় স্পর্শ পেয়ে যন্ত্রণায় কুকিয়ে উঠল। অর্ণিমা তার হাতটি পিছিয়ে নিল আর বলল, প্রতিদিন অফিসে কার নিয়ে যাও, তাহলে আজ কেন বাইক নিয়ে বের হলে? দেখলে তো কি হয়েছে। আমার তো জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল যখন কল করে তোমার অ্যাক্সিডেন্টের কথা বলল। কিভাবে হলো এসব? আসলে চালক মামার কোনো দোষ নেই। আমি ব্যালেন্স রাখতে না পেরে একটু একপাশে কাত হয়ে গিয়েছিলাম, আর অমনি আমার সিএনজি এসে পিছন থেকে ধাক্কা দিল। এখানে আমাদের কারোরই গাফিলতি নেই, যা একটু ভুলেই কারণে হয়েছে। তোমাকে কে নিয়ে এসেছে এখানে? আর আমাকে কল করে কে বললো তোমার অ্যাক্সিডেন্টের কথা? চালক মামাকে আমি তোমার নাম্বার দিয়েছিলাম। আসলে ভেবেছিলাম কি, যদি আমি মোড়ে টোড়ে যাই তাহলে তো তুমি আমার খোঁজ পাবে না, তাই ওনাকে তোমার নাম্বার দিয়ে বলি তোমার কাছে কল করে যেন আমার কি অবস্থা জানায়। এরই মাঝে কেউ একজন কেবিনে প্রবেশ করে এসে আয়মানকে ওষুধপত্র কখন কোনটা খেতে হবে বুঝিয়ে দেয়, আর বলে হসপিটালে বিল নাকি উনি পরিশোধ করে দিয়েছেন, আর আয়মান ওনার সাথে রাগ দেখাচ্ছেন। কেন হসপিটালের বিল এবং ওষুধ আনতে গেলেন? আমি সেই সিএনজির যাত্রী ছিলাম, আর চালকের দোষে যেতে হয়েছে তাই আমি দিলাম। আর আমি এসব আপনাকে বন্ধু ভেবে দিয়েছি। আপনি ঠিক 1 ঘন্টা পর বাড়িতে যেতে পারবেন। আমি তাহলে আসি, আল্লাহ চাইলে পরে দেখা হবে। আচ্ছা, আপনার নাম কি এবং আপনার মোবাইল নাম্বারটা যদি দিতেন। আমার নাম ইশফাক রহমান নিশু।
ছোট করে সবাই নিশু বলেই ডাকে। আর এই যে আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে। আসি তাহলে, খেয়াল রাখবে নিজের প্রতি। আরও একবার সরি। হ্যাঁ আয়মান সাহেব। দুঃখিত, বলার প্রয়োজন নেই মিস্টার নিশু। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। নিশু নামটা মনে হচ্ছে কোথাও শুনেছি, তাও বহুবার। এতক্ষণ নিচে তাকিয়ে তাদের কথাগুলো শুনছিলাম। চলে যাবেন শুনেই তাকাতেই দেখতে পেলাম সে পরিচিত একটি মুখ, যা আমার স্কেচ আর্ট করে সেদিন আয়মানকে দেখিয়েছিলাম। তবে কি ওনার সাথে আমার কোনো পূর্ব পরিচিতি আছে? আমি উঠে নিশু সাহেবের পিছু যেতে চাইলাম, কিন্তু আয়মান আমার হাত ধরে আটকে ফেললো। আমি আবারও বসে পড়লাম। আয়মান জিজ্ঞাসা করছে, কি হয়েছে অরুণিমা? হঠাৎ এরকম উঠে কোথায় যেতে চাচ্ছ? আরে নিশু সাহেবের চেহারা তুমি দেখোনি? ওনার সাথেই তো আমার স্কেচ করা চেহারার সাথে মিলে যায়। আমি নিশ্চিত ওনার সাথে যোগাযোগ করলে আমি হয়তো আমার পুরনো আমার পরিবার সব কিছু ফিরে পাবো। আর আমার তো নিকাবে মুখ ঢাকা, তাই হয়তো চিনতে পারেনি। তাই তো বারবার মনে হচ্ছিল ওনাকে কোথাও যেন দেখেছি, তবে নিশ্চিত হতে পারছি না যতক্ষণ না ওনার সাথে এই ব্যাপারে আলাপ করতে পারছি। আগে বাড়িতে যাই, তারপর না হয় ওনার সাথে যোগাযোগ করব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অরুণিমাকে এইসব বলে সান্ত্বনা দিলেও আয়মানের ভিতরে কিছুই হারানোর সংকয় ব্যথায় বারবার কুকিয়ে যাচ্ছিল। আকাশে আজ সূর্য আর মেঘের লুকোচুরি খেলা চলছে। কিছুক্ষণ রোদ তো কিছুক্ষণ মেঘলা। বেশ কিছু সময় ধরে আকাশ মেঘলা রূপ ধারণ করেছে। রুমের জানালা দিয়ে বাহিরে প্রকৃতি হঠাৎ রূপবদল দেখছিল নিশু। আর নিশুর মামাতো ভাই রকি, সে গিটার বাজিয়ে টুংটাং শব্দ তুলছে। নিশু পায় বিরক্ত হয়ে রকির উদ্দেশ্যে বলল, দেখ রকি, খামোখা গিটার বাজাস না তো, কতক্ষণ ধরে এমন করছিস? ব্রো, বিরক্ত হচ্ছে কেন? দাঁড়ো, এমন একটা মেঘলা দিনে তোমার জন্য বেস্ট একটা গান আছে আমার কাছে। তুমি ওয়েট করো, আমি মোবাইলটা নিয়ে আসি। বলেই উঠে গেল রকি তার মোবাইল নিয়ে আসতে। ততক্ষণে বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। চট্টগ্রাম শহরে এই প্রথম বৃষ্টি দেখা। ছোট মামার বাড়িতে এলে একদিকে ভালোই লাগে, কারণ জানালা খুললেই দূরের এক পাহাড় দেখা যায়। কি সুন্দরভাবে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে এই শহরের বুকে। এরই মাঝে গান শুনতে পেলাম। পেছনে ফিরে তাকাতেই দেখি রকি মিউজিক প্লেয়ারে মোবাইল কানেক্ট করে সোফায় গিয়ে বসল। ব্যাকগ্রাউন্ডে শ্রীকান্ত আচার্যের একটা গান চলছে, আর আমি সেই গান মন দিয়ে শুনতে লাগলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আসলে এমন বৃষ্টির দিনে এমন মনোমুগ্ধকর গান শুনলে মনে দাগ কেটে রয়। তবে মায়ার মুখখানি ভেসে উঠেছে আমার দৃশ্যপটে। সে যদি আজ আমার কাছে থাকতো, তবে এমন আষাঢ়ের দিনগুলো হতো অন্যরকম অনুভূতির মুহূর্ত। আয়মান আজ খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, কালো ভুনা আর লইট্টা শুটকি ভুনা খেতে চেয়েছে, তাই সব রান্না করতে করতে প্রায় 2টো বেজে গেল। টেবিলে সব গুছিয়ে রেখে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আয়মান নেই, তাই ব্যালকনিতে যেয়ে দেখি আয়মান বসে আছে ঠিকই, তবে তার দৃষ্টি বাইরের বৃষ্টির মাঝে। আমি আয়মানকে ডাক দিতেই ও আমার দিকে তাকালো। ওর চোখে চেয়ে আমি আটকে উঠি, কারণ চোখ দুটো বেশ লাল হয়ে আছে। আমি ওর পাশে গিয়ে বসতেই ও বলল, জানো অরুণিমা, গত বছর মা আমাকে ঠিক এরকম আষাঢ়ের বৃষ্টিতে কল করে বলেছিল, আয়মান, তুই না অনেক নিষ্ঠুর। বাবা মা তোর অপেক্ষায় আছে জানিস। তোকে ছাড়া না ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি তেমন খেতে পারে না রে, কেমন যেন গলায় আটকে থাকে। তুই আয় না ছুটি নিয়ে, তাহলে একসাথে 2 জন মজা করে ইলিশ ভাজা আর খিচুড়ি খাবো। সেবার ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। আর এবার তো মা আমাকে ছেড়ে চলে গেছে। কাজের ব্যস্ততায় মাকে একদমই সময় দিতে পারতাম না জানো। বড্ড আফসোস হয়। যদি জানতাম মা আমায় রেখে এত তাড়াতাড়ি চলে যাবে, তাহলে মার সব অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ করতাম। কথাগুলো বলতে গিয়ে আয়মানের বারবার গলা ধরে আসছিল। যা হওয়ার তাতে তোমার, আমার বা মামুনির কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। সবারই ঠিক এইভাবেই একদিন দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এখন এসো তো, তোমাকে গোসল করিয়ে খাইয়ে এরপর আমি গোসল করতে যাব। আচ্ছা অরুণিমা, আমি যদি হারিয়ে যাই তোমার জীবন থেকে, ঠিক কেমন অনুভূতি হবে তোমার? এসব তুমি কি বলছো? তুমি জানো তোমার এই অ্যাক্সিডেন্টের পর থেকে এমনিতেই কেমন যেন ভয় হয় আমার। এসব কথা আর যেন না শুনি তোমার মুখ থেকে। এখন এসো জলদি, দেরি হয়ে যাচ্ছে। কটা বাজে খেয়াল আছে তোমার? আয়মান উঠে দাঁড়ালো।
আমি তার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম। ওর মাথায় ব্যান্ডেজ এবং হাতে প্লাস্টার থাকায় পানি লাগানো যাবে না 1 সপ্তাহ, তাই সাবধানে গোসল করিয়ে কাপড় বদলিয়ে রুমে পাঠিয়ে দিলাম। আমার পরনে শাড়ি ভিজে যাওয়াতে আমিও একেবারে গোসল সেরে বের হলাম। আমার গোসল শেষ হলে অজু করে জোহরের নামাজ পড়ে নিলাম। এরপর দুজন মিলে লাঞ্চ করতে নিচে ডাইনিংয়ে চলে গেলাম। আয়মান তো ডান হাতে খেতে পারছে না, তাই আমি এক প্লেটে দুজনের খাবার নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। খাওয়া শেষ হতে আয়মান বসে রইল চেয়ারে। এতবার বললাম চলে যেতে রুমে, কিন্তু সে যাবে না। আমার সব গোছানো শেষ হলে আমাকে সাথে নিয়ে তবেই রুমে যাবে, তার আগে নয়। সব গুছিয়ে চলে এলাম রুমে। আয়মানকে ওষুধ খাইয়ে ঘুমাতে বললাম। সে আমাকেও তার পাশে শুতে বলল। অ্যাক্সিডেন্টের পর থেকে ওর পাশে ঘুমাতে ভয় হয়, যদি আমি ঘুমের ঘোরে ওকে ব্যথা দেই। আয়মান বেশ কয়েকবার ডেকেও যখন দেখলো আমি ওর পাশে ঘুমোতে আসছি না, তখন প্রায় রেগেই বলল, যদি এখন না আসো তবে আমি কি করব তুমি ভাবতেও পারবে না। বাবারে, এই মানুষটা যতটা শান্ত, রেগে গেলে ঠিক ততটাই ভয়ঙ্কর। তাই ওকে আর না রাগিয়ে শুয়ে পড়লাম ওর বাম পাশে। শোয়ার সাথে সাথে টেনে নিল ওর কাছে। কিছু বলবো তার আগেই বলে ফেললো, আর একটাও কথা বলবা না। গত 2 রাত ঠিকভাবে ঘুমাতে পারছি না। তুমি জানো যে তোমাকে আমার বাহুডোরে না নিলে ঘুম আসে না, তারপরও কেন এই 2 দিন আমাকে ভুগিয়েছো? আসলে হয়েছে কি, আমি ভেবেছি তুমি ব্যথা পাবে, তাই তোমার পাশে ঘুমাতে আসিনি। আর তুমি তো জানোই আমি ঘুমালে আমার হুঁশ থাকে না। এর মধ্যে তুমি যদি কথাটা আর সম্পূর্ণ করতে পারিনি, তার আগেই ও আমার ঠোঁটে ওর 2 আঙুল দিয়ে চেপে চুপ করিয়ে বলল, আর একটাও কথা নয়। এখন চুপচাপ আমার বুকের বাঁ পাশের হৃদস্পন্দন শুনতে থাকো, আর আমি একটু শান্তিতে তোমায় বুকে নিয়ে ঘুমাই। আমি যতক্ষণ ঘুম থেকে জেগে না উঠবো ততক্ষণ তুমি উঠবে না, ঠিক আছে? আমি মাথা নাড়িয়ে সায় জানালাম। ও এবার চোখ বুঝলো, হয়তো ঘুমিয়ে পড়বে তাই। আর আমি তার মুখখানায় তাকিয়ে দেখি তার ছোট ছোট দাড়িগুলো বেশ বড় হয়েছে। আমার আবার বদ অভ্যাস আছে, ওর দাড়ি একটু বড় হতে দেখতেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, তাই বারবার ছুঁয়ে দিচ্ছিলাম আর ও বিরক্ত হয়ে যাচ্ছিল। বেচারা তার ডান হাত দিয়ে আমার হাত সরাতে পারছিল না। রকি সকাল হতেই নিশুকে অনুরোধ করছে ওর সাথে যেন ওর স্যারের বাড়িতে যায়, কিন্তু মিশু মানা করেছে বারবার। সে এসেছে এখানে মায়ের খোঁজ নিতে, তাই এখানে ওখানে ঘুরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর রকি যেন আজ প্রতিজ্ঞা করেছে নিশুকে ছাড়া সে কোথাও যাবে না। রকি ভাই, আমার মেজাজ খারাপ করিস না। কতবার বললাম আমি এখন তোর সাথে কোথাও যেতে পারবো না। আমি এখানে চট্টগ্রাম শহরে এসেছি মায়ার সন্ধান পেতে। যে গাড়িতে করে ওই নারী মায়াকে নিয়ে এসেছে, ওই গাড়ির নাম্বার প্লেটের মাধ্যমে ঠিকানা পেয়েছি। হতে পারে সেখানে আমার মায়া আছে। তুই যা, আমি না হয় আজ সেই ঠিকানায় গিয়ে একটু খোঁজ করে আসি। রকি তার এই নিশুভাইকে একেবারে চিনতে পারছে না। নিশুভাই মানেই ছিল গরু গম্ভীর, আত্মকেন্দ্রিক, আর তার ভাই কিনা মায়া নামক সেই মেয়েটিকে ভালোবেসে হারানোর পথে থেকেই কেমন যেন চঞ্চল হয়ে পড়ছে। রকি মনে মনে সিদ্ধান্ত নিল ঠিক যতদিন লাগুক না কেন তার এই ভাইকে সে সাহায্য করবে মায়া ভাবিকে খুঁজে বের করার জন্য। আচ্ছা ভাই, ঠিকানাটা দেখি তো কোন এলাকার। নিশু তার ব্যাগ থেকে কাগজটি বের করে দিল রকির হাতে। রকি এবার ঠিকানার উপর চোখ বুলিয়ে দেখল। আরে ব্রো, এই ঠিকানা তো আমি চিনি। যদি সত্যিই বাড়িতে মায়া ভাবি থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো, ভাবিকে ঠিক 1.5 ঘন্টা পর তুমি তোমার সামনে দেখতে পাবে। এখন জলদি তৈরি হয়ে না, আমরা এখন ওই বাড়িতেই যাব। হঠাৎ করেই না পাওয়ার খুশির খবর পেয়ে উত্তেজনায় নিশুর বুক অস্বাভাবিকভাবে কাঁপছে, হয়তো মায়াকে ফিরে পাওয়ার আশায়। আয়মানের আজ মাথা ও হাতের ব্যান্ডেজ খুলবে, তাই হসপিটালে এসেছি। আয়মানকে আজ বেশ প্রফুল্ল লাগছে, হয়তো প্লাস্টার নামক জিনিস থেকে মুক্তি মিলবে তাই। হাতের প্লাস্টার এবং মাথার ব্যান্ডেজ খুলে ফেলেছে, আর কিছু ওষুধ দিয়েছে 1 সপ্তাহ খাওয়ার জন্য। ডাক্তার দেখানো শেষ হলে বাড়ির পথে রওনা হলাম। বাড়িতে পৌঁছে আগে রান্না বান্নার কাজ শেষ করলাম। রান্নাঘরে দরজার সামনে এসে দাঁড়ালো আয়মান। দেখছে তার বধূকে সে পুরো দস্তর সংসারী হয়ে উঠেছে। ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। কাল থেকে আবার ওর অর্ণিমাকে রেখে অফিসে যেতে হবে। উফ, কেন যে মানুষ বউকে রেখে কাজে যায়। পরক্ষণে নিজের কথায় নিজেই হেসে ওঠে আয়মান, আর মনে মনে বলছে, কাজ না করলে বউকে কি খাওয়াবে? পরে না আবার বউ চলে যায়, এই বলে যে স্বামী আর রোজগার করে না। অর্ণিমা তখন মাছ ভাজি করছিল।
এমন সময় কে যেন পেছন থেকে ওর কোমর জড়িয়ে বুকে আগলে নিল। ও বুঝতে পারলো আয়মান এসেছে, তাই ওকে বলল, কি ব্যাপার, আজ হঠাৎ রান্নাঘরে পদার্পণ হলো তোমার? জানো বউ, আমার ভাবতেই কষ্ট হচ্ছে। কাল থেকে আমায় তোমাকে ছেড়ে অফিসে যেতে হবে। সে কষ্ট একটু কম অনুভব করার জন্য তোমাকে একটু জড়িয়ে ধরেছি। বিশ্বাস করো বউ। একটা কাজ করুন, অফিসে গিয়ে এই রিজাইন লেটার জমা করে আসুন। সত্যি বউ? একেবারেই সত্যি। এরপর না হয় তুমি একেবারে ভাদাইম্মা হয়ে বাড়িতে থাকো, আর আমি চলে যাব। যা মনে মনে ভেবেছিলাম আর তুমি তাই বললে বউ। কি ভেবেছিলে তুমি? মাছ উল্টে প্রশ্ন করলো অর্ণিমা। ভেবেছিলাম পুরুষরা কেন ঘরে বউ রেখে কাজ করতে বাইরে যায়। এরপর আবার নিজেই নিজেকে বলেছিলাম কাজ করে আয় রোজগার না করলে তো বউ চলে যাবে। আমি না হয় আমার মনের কথা তোমায় একটু বললাম, আর তুমি চলে যাওয়ার হুমকি দিচ্ছ বউ। এটা একদমই ঠিক হচ্ছে না, বুঝলে? তুমি জানো যে আমি তোমায় কত ভালোবাসি, আর তুমি কি না আমায় ছেড়ে চলে যাবে? বললেই কান্না করায় অভিনয় করলো আয়মান। আর আয়মানের কথা ও আর কান্নার অভিনয় দেখে হেসে ফেললো অর্ণিমা। আয়মানও হেসে দিল অর্ণিমার সাথে। অর্ণিমা চুল বন্ধ করে আয়মানের কাছে এসে ওর পায়ে বর দিয়ে দাঁড়িয়ে গলা দুহাত জড়িয়ে ধরল। তারপর বলল, তো জনাব, এতই যেহেতু ভালোবাসেন তাহলে আগে বলেননি কেন আমাকে? ভাগ্যিস মামুনি বলেছিল, নয়তো আপনি কোশমিক কালেও বলতেন না। আর বিয়ে দূরের কথা, আপনার পাশেও আমি বসতাম না, বুঝলেন? তোমাকে নিয়ে তখন আমার ভয় হতো, যদি তুমি সুস্থ হওয়ার পর আর আমাকে মনে না রাখলে, সেই যন্ত্রণা আর বিচ্ছেদ আমি সইতে পারতাম না। তাই আর তোমাকে বলতে চাইনি। কিন্তু মা যেন এক নিমিষেই আমার জীবনের সাথে তোমার জীবন বেঁধে দিলেন। আর তাই আজ তুমি আমার বধূ হয়ে আমার পিঞ্জেরায় বন্দি, বুঝলে? বুঝলাম, কিন্তু তারপরও মনে করো আমি তোমার সাথে কাটানো সব স্মৃতি ভুলে গিয়ে আমার অতীতের সব স্মৃতি ফিরে পেলাম, তখন তুমি কি করবে আয়মান? সেদিন তোমার আয়মানের শেষ দিন হবে এই পৃথিবীতে। কারণ সব হারিয়ে যখন নিঃস্ব আমি, ঠিক তখনই তোমায় পুঁজি করেই এই পৃথিবীতে বেঁচে আছি আমি। বলেই অর্ণিমাকে ছেড়ে রুমে চলে গেল আয়মান। আর অর্ণিমা আয়মানে যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। একটি ডুপ্লেক্স বাড়ির সামনে বাইক থামলো। রকি নিশু নেমে পড়লো বাইক থেকে। রকি বাইক একপাশে পার করে সেই বাড়ির গেটের সামনে দারোয়ানকে জিজ্ঞেস করলো, বাবা, এই বাড়িতে কি এখন রোকেয়া মির্জা নামে কেউ আছেন? না, ম্যাডাম তো প্রায় 7 মাস আগেই মইরা গেছে। আপনাকে কোনো দরকার থাকলে হের পোলার লগে দেখা কইতে পারেন। যাইবেন ভিতরে? নিশু আর রকি একে অপরের মুখ চাওয়াচাই করলো। এরপর রকি বলল, জি মামা, যদি একটু কষ্ট করে আমাদের উনার ছেলের সাথে দেখা করিয়ে দিতেন। আচ্ছা, আমি স্যার রে কল দিয়া কইতাছি, আপনারা বাড়ি ভিতরে যান। বলেই গেট খুলে দিলেই ওরা দুজন বাড়ির ভিতরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। নিশু মনে মনে বেশ ভয় পাচ্ছে। যদি এখানে মায়ের খোঁজ না পেল তাহলে সে কোথায় খুঁজবে মায়াকে? কলিং বেল চাপলো রকি। বেশ কয়েকবার বেল বাজানোর পর অবশেষে কে যেন দরজা খুলে দিল। নিশু সামনে তাকাতেই বহুল প্রতীক্ষিত মায়ের মুখখানি দেখতে পেল। তার হৃদয়ে আজ বহুদিনের চেপে থাকা বোঝাটি যেন হালকা হয়ে এলো। আয়মান অর্ণিমার পিছনে এসে দাঁড়ালো কি এসেছে দেখার জন্য। দেখতে পেল সেদিন ওকে যে ছেলেটি হসপিটাল নিয়ে এসেছিল সে এখানে এসেছে। তবে ওদের বাড়ির ঠিকানা পেল কিভাবে? ধীর পায়ে এগিয়ে গেল মায়ার কাছে। ঠিক গতকাল পর এই সুশ্রী দেখতে পেল সে। বহুকাল পর মায়াকে ফিরে পেয়ে নিশু যে আনন্দে আত্মহারা হয়ে গেল। মায়াকে তার বুকের মাঝে চেপে ধরল আর বুকের বাঁধন থেকে মুক্ত করে মুখখানা আজলায় ভরে সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। অরুণিমা হঠাৎ করেই অপরিচিত পুরুষ থেকে এরকম আক্রমণাত্মক আচরণে বেশ ভটকে যায়। উপান্তর না পেয়ে জোর করেই ওই লোক থেকে ছাড়া পেয়ে বেশ জোরে থাপ্পড় মেরে বসে লোকটির গালে। দৌড়ে গিয়ে আইমনের বাহুর ডোরে আশ্রয় নেয়। আর নিশু সে তো অবাকের চূড়ান্ত পর্যায়ে। ওর মায়া ওকে থাপ্পড় মেরেছে, আবার ওই লোকটির বাহুতে কেমন গুটিসুটি মেরে আছে, কিন্তু কেন? ও তারপরও অনিমার দিকে এগিয়ে গিয়ে বলছে, মায়া, কি হয়েছে তোমার? তুমি কি আমাকে চিনতে পারছো না? আর এই লোকের কাছে গিয়েছো কেন তুমি? আমার কাছে এসো। ঠিক কতদিন পর তোমায় খুঁজে পেয়েছি আমি। কে মায়া? আমি অনুরিমা। আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করলেন? আইমান, তুমি কিছু বলছো না কেন এই লোকটাকে? আচ্ছা, আমি কথা বলছি, তুমি একটু উপরের ঘরে যাও প্লিজ। নিশুর দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে আইমানকে
বলে চলে গেল অর্ণিমা। অর্ণিমা যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিশু ও রকিকে সোফায় বসতে ইশারা করলো। নিশু যেন আইমানের ইশারা দেখতে পায়নি, তার মাথায় শুধু একটি কথা ঘুরছে, ওর মায়া ওকে চিনতে পারছে না, নাকি নাচে না ভান করছে। আইমানের কথায় ভাবনার গুড় থেকে বেরিয়ে এলো নিশু। আরে রকি, তুমি এখানে হঠাৎ করে এলে আর ওনাকে তুমি নিয়ে এসেছো? জি স্যার, আসলে উনি হচ্ছেন আমার বড় ফুপির ছেলে। ওনার নাম ইশফাক রহমান নিশু, তাই তো? আপনি চিনেন নিশু ভাইকে স্যার? আমার কিছুদিন আগে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, সেদিন মিস্টার নিশু আমাকে হসপিটালে নিয়ে যায়, তাই না নিশু সাহেব? জি, আমি ওই দিন আপনাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আপনি কি কোনোভাবে অরুণিমার পরিচিত? ভাইয়ার পরিচিত মানে? ভাইয়া ভাবি হচ্ছে ভাইয়ার হবু স্ত্রী, কিন্তু ভাবি কেন এরকম আচরণ করলো ভাইয়ের সাথে, এটাই মাথায় ঢুকছে না। ভাবিকে আপনাদের বাড়িতে কে নিয়ে এসেছে স্যার? আমার মা রোকেয়া মির্জা এনেছেন অরুণিমাকে। মা ওকে বেশ ইনজুর্ড অবস্থায় পেয়েছিল, মিরসরাই হাইওয়েতে। পরে ওকে এখানকার এক হসপিটালে রেখেছিল প্রায় 6 মাস। পরে ও আস্তে আস্তে সুস্থ হয় ঠিকই, তবে ওর পুরনো কিছুই মনে নেই। মনে নেই মানে কি বলতে চাইছেন আপনি? মায়া আমাকে, তার পরিবারের সবাইকে এবং সব পুরনো স্মৃতি ভুলে গেছে আপনি বললেন, আর আমি বিশ্বাস করে নিব? আপনি যে অরুণিমার সত্যিকারের পরিচিত বা তার ফিয়ন্সে ছিলেন, আমি ঠিক যেভাবে বিশ্বাস করেছি ঠিক সেভাবে আপনাকেও বিশ্বাস করতে হবে। ও আপনাকে বা পুরনো কিছুই ওর মনে নেই। নিশু মাথায় হাত দিয়ে বসে রইল। ওকে দেখতে এখন প্রায় ভিটে মাটি হারানো ব্যক্তির মতো লাগছে, যা সবকিছু হারিয়ে গেছে কাল গর্বে। নিশু তার মোবাইল বের করে কিছু একটা করলো, তারপর মোবাইলটি মেলে ধরলো আইমানের সামনে। আইমান দেখলো লাল জামদানি পরনে অর্ণিমা বসে আছে সোফায় মাথা নিচু করে, আর নিশু সে তাকিয়ে আছে অর্ণিমার দিকে। এই ছবিটিতে নিশুকে অর্ণিমার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ করেই আইমানের মন কেমন যেন করে উঠল। দেখুন নিশু, অরুণিমার পরিবারকে খোঁজার আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু আমরা খোঁজ পাইনি, তাই মা ওকে রেখে দেয় নিজের কাছে। অরুণিমা ওর নাম, এটাই ওর পরিচয় সে মেনে নিয়েছে, তবে সে তার পরিবারকে ফিরে পেতে চায়। এখন যেহেতু আপনার খোঁজ পেয়েছি, আশা করছি আপনি ওকে ওর পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিবেন। হ্যাঁ, ওকে আজই আমার সঙ্গে ঢাকায় নিয়ে যাব। ওখানে গেলে সবার সাথে মিলেমিশে চললে আস্তে আস্তে সব কিছু মনে পড়বে, হয়তো আমাকেও চিনতে পারবে। আপনি ওকে একা নিয়ে যেতে পারবেন না নিশু? কেন পারবো না? আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এতদিন মায়াকে আপনারা আশ্রয় দিয়েছেন বলে। কিন্তু আর এক মুহূর্তে আমি মায়াকে এখানে রাখবো না, তাই আমি আজই মায়াকে নিয়ে চলে যাব। যদিও যেতে না চায়, ওকে আমি জোর করে হলেও নিয়ে যাব। বেশ জোর গলায় বলল নিশু। আর রকি সে তাকিয়ে আছে দেয়ালে ঝোলানো এক ছবির দিকে। সেখানে আইমান ও মায়া দাঁড়িয়ে আছে একে অপরের হাত জড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে। তাই সে নিশুকে ইশারা করলো ছবিটির দিকে তাকানোর জন্য। আইমান মনে মনে প্রস্তুতি নিচ্ছে নিশুকে সব সত্যি জানানোর জন্য। বাল্যকণিতে পাতানো চেয়ারের মাথায় হাত দিয়ে বসে আছে নিশু, আর তার পাশে চেয়ারে বসে থাকা রকি, এবং তার ঠিক পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আইমান। আইমান সবকিছু খোলাসা করে বলছে কিভাবে তার মা মায়াকে পেল, আর মায়ের প্রতি ভালোবাসার অনুভূতি সর্বশেষ তার মায়ের মারা যাওয়ার আগে তাদের বিয়ে করিয়ে দেয়া। সব জানার পর থেকেই নিশু এক প্রকার নিষ্প্রাণ হয়ে গেছে। আর রকি কি বলবে, তার এই ভাইটিকে সান্ত্বনা দিবে বাসা খুঁজে পাচ্ছে না। রকি যে অফিস চাকরি করে সেই সেক্টরের প্রধান হচ্ছে আইমান মির্জা, তার তত্ত্বাবধানে সে চাকরি করে। সকালে যখন নিশু দেওয়ার ঠিকানা দেখতে পেল তার স্যারের বাড়ির ঠিকানা, তখন সে খুশি হয়েছিল। এই ভেবে যাক, সেখানে যদি মায়াভাবী থাকে তাহলে আর কোনো চিন্তার বিষয় নেই। হায় আফসোস, এখানে আসার পর সব উল্টো দিকে চলে যাচ্ছে। তার মায়াভাবীর কিছুই মনে নেই, আবার সে আরেকজনের সহধর্মী। তাহলে নিশু ভাই এখন কি করবে? নিশু বেশ কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর উঠে দাঁড়িয়ে আইমানকে উদ্দেশ্য করে বলল, জি না, আপনার কোনো দোষ নেই, সবই আমার এই 4 আঙুলের কপালের দোষ। এ ভাগ্য বুঝি অরুণিমা নেই। তবু আমি শেষ চেষ্টাটুকু করতে চাই। আগামী সপ্তাহের শুরুতে আমি এসে আপনাদের দুজনকে ঢাকায় নিয়ে যাব, যেখানে মায়া শৈশব থেকেই বড় হয়েছে। আশা করি ভালো কিছুই হবে। আমি আসি তাহলে আইমান সাহেব, ভালো রাখবেন আমার মায়াকে। চলে যাব, তবে যাওয়ার আগে একটু মায়ের মুখখানা দেখতে চাই। নিশুর কথা শেষ হতেই আইমান বেরিয়ে গেল অর্ণিমাকে ডাকার উদ্দেশ্যে। নিশু আর রকি রুম থেকে বেরিয়ে চলে গেল ড্রয়িং রুমে। আইমান রুমে ঢুকতে দেখতে পেল অর্ণিমা ঘুমিয়ে আছে, হয়তো ওষুধের প্রভাবে এই অবেলায় ঘুমিয়ে পড়েছে। তবুও ডাকতে হবে ওকে, কারণ
অর্ণিমার জীবনে চরম সত্য আজ তার সামনে, না চাইলেও ওকে এর সমাধান করতে হবে। আস্তে করে কয়েকবার ডাক দিতেই জেগে ওঠে অর্ণিমা। কি হয়েছে, ডাকছো কেন? মিস্টার নিশো চলে যাবেন, তবে যাওয়ার আগে সে তোমাকে একবার দেখতে চাইছে, আর আমিও চাই তুমি তার সঙ্গে দেখা করো। কিন্তু সে আমার সঙ্গে যে খারাপ আচরণ করলো সেটা কি ঠিক হয়েছে বলো? তোমার হয়তো বিষয়টি খারাপ লেগেছে, কিন্তু তার কাছে বিষয়টি অনেক বড় ব্যাপার। তার অনেক কাছের একজনকে সে বহুদিন পর খুঁজে পেয়েছে। তাহলে তার এই আচরণ করার মাঝে খারাপের কি আছে? বরং তুমি সব ভুলে গেছো বলেই তুমি তাকে চিনতে পারছো না, আর তার আচরণও তুমি স্বাভাবিকভাবে নিতে পারোনি। অর্ণিমা মাথা নিচু করে আইমানের কথা শুনছিল, তাই আইমান এগিয়ে গিয়ে অর্ণিমার পাশে বসলো। দু হাত দিয়ে ওর মুখটি উঁচু করে বলল, সেদিন তুমি আমাকে যে স্কেচ দেখালে, সেই স্কেচের মানুষটি কিন্তু নিশু। সেদিন হসপিটালে তোমার পরিচিত হয়তো সে। তাহলে আজ যখন সে তোমার পরিচয় নিয়ে সামনে এসেছে, তোমার উচিত নয় কি এই পরিস্থিতি সামলানো? আমি কিভাবে ভুলে গেলাম এই চেহারা? এই চেহারা তো আমি প্রতিদিন স্বপ্ন দেখতাম। তার চেহারার আঁকার জন্যই তো আমি স্কেচ আর্ট শিখলাম। তাহলে আজ যখন সে আমার সামনে এলো, তখন আমি কেন বারবার পিছু হটে যাচ্ছি? মনে মনে কথাগুলো ভাবছে অর্ণিমা। চলো, আমি যাব তার সামনে, আর জানতে চাইবো তার সাথে আমার কি সম্পর্ক, কি আমার পরিচয়। আইমান যেন অর্ণিমার মুখে এই কথাই শুনতে চেয়েছিল, তবে মনে একটি ভয় হয়, যদি তার অর্ণিমার সব মনে পড়ে তখন কি তাকে ছেড়ে চলে যাবে নিশুর কাছে? বাইরে আজও বৃষ্টি হচ্ছে, আর যেন প্রকৃতি কোনো কারণে ভীষণ রকমের রেগে আছে। বাতাসের তোড়ে গাছগুলো যেন ভেঙে গুড়িয়ে যাবে। এই প্রকৃতির মতোই আমার হৃদয়ের অবস্থা। আজ আমার অবস্থানে আমি ভীষণ রকমের দ্বিধাহীনতায় ভুগছি। গতকাল সন্ধ্যায় চলে যায় মিশু এবং রকি। যাওয়ার আগে আমাকে কিছুই বলেনি, শুধু পলকহীনভাবে তাকিয়েছিল। তবে একটি মোবাইল এবং ডায়েরি আর কিছু প্রিটেন্ড ছবি আমাকে দিয়ে গেছে। তারা চলে যাওয়ার পরপরেই আমি সেই প্রিটেন্ড ছবিগুলো দেখি। একটি ছবিতে আমি আর নিশু বেশ পাশাপাশি বসে আছি, আর একটি ছবিতে আমি মাথা উঁচু করে আছি আর নিশু তাকিয়ে আছে আমার দিকে। তৃতীয় ছবিতে আমরা একে অপরকে আংটি পরিয়ে দিচ্ছি। এবার আমি চোখ তুলে তাকালাম আয়মানের দিকে। সে বোধহয় আমার দিকে আগে থেকেই তাকিয়েছিল। আমাকে ইশারা করলো ডায়েরি পড়ার জন্য। আমি ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পাতা উল্টে দেখলাম আমার এক হাস্যোজ্জ্বল ছবি। ছবির নিচে লেখা, এই ছবিতে তোমায় আমি প্রথম দেখেছি। সব সময় হাসি খুশিতে থাকবে, তোমাকে হাসতে দেখলেই আমার মন ভালো হয়ে যাবে। এরপর টানা 1 ঘন্টা ডায়েরিটা পড়ে শেষ করলাম। সর্বশেষ লেখাগুলো ছিল, অঙ্কন নামক একজনের ভুলের জন্যই আমি মায়ার থেকে দূরে। আমার জীবনের শেষ চাওয়া আমি যেন মৃত্যুর আগে হলেও মায়ার দেখা পাই। ডায়েরিটা রেখে দিলাম। আল্লাহ আমায় কেমন পরীক্ষায় ফেলেছেন আমি জানি না। এতদিন আল্লাহর কাছে শুধু পরিবারকে যেন ফিরে পাই সেই দোয়া করেছি, কিন্তু এখন জানতে পারলাম আমার কোনো পরিবার নেই। আমি এতিম, যেই কিনা চাচা চাচির কাছে বড় হয়েছি। তাদের ছেলের ভুলের জন্য আমাকে নিশু নামক ব্যক্তিটি হারিয়ে প্রায় পাগল প্রায় হয়ে গেছে। কিন্তু আমার কি করা উচিত? আমি জায়মানকে অনেক ভালোবাসি। মামুনির করা আদেশ তখন আমি পালন করেছিলাম ঠিকই, কিন্তু আমি যে তাকে ভালোবাসি, তাকে ছাড়া আমি অন্য কাউকে চাই না। কাঁধে কারো স্পর্শ পেলাম। এই স্পর্শ আমার বহু চেনা। আয়মান আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমার পিঠ থেকে আছে তার বুকে। ওর থুতনি আমার কাঁধে ঠেকিয়ে বলল, অরুণিমা, কি ভাবছো তুমি? ভাবছি আরেকজনের অপরাধে আজ আমাদের 3 জনের জীবন এক গোলক ধাঁধায় পড়ে আছে। নিশু সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি, আর তুমি তো আমাকে ভালোবাসো। আচ্ছা অরুণিমা, এমনও তো হতে পারে তোমার অ্যাক্সিডেন্টের আগে তুমি এই নিশু নামক মানুষটাকে ভালোবাসতে। আয়মানের কথা শুনে আমি যেন আরো দ্বিধায় পড়ে গেলাম। অরুণিমা, আগামী সপ্তাহের শুরুর দিকে নিশু আসবে এখানে আমাদের ঢাকায় নিয়ে যেতে। সেখানে তোমার পরিবারের সাথে দেখা হলে দেখবে তোমার সব কথা মনে পড়বে। আমার সব মনে পড়বে? আইমান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কিন্তু আয়মান, আমি যদি তোমাকে ভুলে যাই? তোমাকে আমি ভুলতে চাই না। আমি এখান থেকে কোথাও যাব না। তুমি ওনাকে কল করে বলে দিবে এখানে যেন সে আর না আসে। কিন্তু আমি চাই তুমি সেখানে যাও, আর আমিও তো যাব পাগলি। ভয় পাওয়ার কিছু নেই। আর আরিফের কথা মনে আছে তোমার? সে বলছিল যদি তোমার সব মনে পড়ে যায়, তাও তুমি তোমার এই বর্তমানকে ভুলবে না, বুঝলে? আমার কিছুই ভালো লাগছে না। আমি এখন একটু একা থাকতে চাই। তুমি চলে যাও এখান থেকে। বেশ জোরে কথাগুলো বলল অর্ণিমা, আর আইমান সে আর কথা বাড়ানি, চলে যায় রুম থেকে।
আয়মান চলে যেতেই ডুকরে কেঁদে উঠে অর্ণিমা। এদিকে আয়মান সে চলে এসেছে ছাদে। আজ রাতে আকাশের বুকে চাঁদ ওঠেনি, নেই তাদের আনাগোনা। চারিদিকে আজ নিকষ আলোর আধার। মা, তোমাকে আমি বলেছিলাম কখনো যদি অরুণিমা সব ফিরে পায় তবে আমায় ভুলে যাবে। তাই আমার জীবনের সঙ্গে অরুণিমার জীবন জড়াতে চাইনি, কিন্তু তোমার জেদের কারণে আমাদের এক হতে হলো। এখন তো সব ভালোই চলছিল, কিন্তু অরুণিমার অতীত এসে ওর দরজায় কড়া নাড়ছে। তাতে অরুণিমা হাজার চাইলেও সাড়া না দিয়ে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি ও ঢাকায় যাওয়ার পর সুস্থ হয়, এরপর ওর যা সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নিব। ওর ওপর কোনো জোর করব না। আমাদের ভালোবাসার খুনসুটি স্মৃতি নিয়ে না হয় বাকি জীবনটা কাটিয়ে দিব। কথাগুলো বলছে আর চোখের পানি মুছছে আয়মান। সোফায় পা উঠে বসে আছে নিশু, আর কিছুক্ষণ পর পর গ্লাস দিয়ে কি যেন পান করছে। তার সামনে ছোট টেবিলের উপর রাখা আছে একটি মদের বোতল, সিগারেট আর মায়ের কিছু ছবি। বেশ সময় অতিবাহিত হওয়ার পর সোফা থেকে একটি জুড়ি সামনে নিয়ে বসলো। এবার ওর পকেট থেকে লাইটার বের করে টেবিলে রাখা ছবিগুলো হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। আধার রুমটিতে একাংশ যেন আগুনের লাল আভায় আলোকিত হয়ে আছে। নিশু ছবিগুলোর দিকে তাকিয়ে আছে, হয়তো অপেক্ষা পুরে ছাই হওয়ার। দরজা ঠেলে কে যেন প্রবেশ করলো। নিশু বুঝতে পারলো ওর মা এসেছে। এখন ওর মা আগে লাইট অন করবে, যা এই মুহূর্তে নিশুর কাছে সবচেয়ে বিরক্তকর। সত্যি ওর মা লাইট অন করলো। পুরো রুম জুড়ে আলো ছড়িয়ে পড়লো। ওনার নজরে এলো ছেলের টেবিলের উপর রাখা বোতল আর সিগারেটের উপর। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ছেলের পাশে গিয়ে বসলেন। আচ্ছা নিশু, তুই এইসব ছাইপাশ কবে থেকে খাচ্ছিস? আজ থেকে মা, কারণ আমার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষটিকে আমি অন্যের বাহুতে দেখে এসেছি। তুই কি মায়ের কথা বলছিস নিশু? হ্যাঁ মা, আমি মায়ের কথা বলছি। সে চট্টগ্রাম আছে তার স্বামীর কাছে। যে মহিলা ওকে আশ্রয় দিয়েছিল তারই ছেলের সাথে ওর বিয়ে হয়েছে। উনি হয়তো বুঝতে পেরেছে এত মিষ্টি একটা মেয়ে হাতছাড়া করা যাবে না। আর ওনার ছেলের মানে মায়ার স্বামী, সে তো মায়াকে অনেক ভালোবাসে। ওকে কাল যখন দেখলাম না, ওর চেহারা একটা আত্মতৃপ্তি দেখতে পেয়েছিলাম জানো। মায়ের স্বামী কি তোর থেকে বেশি ভালোবাসে মায়াকে? হয়তো, তা না হলে কেন আল্লাহ আমার বুকের পাঁজরের হাড় দিয়ে মায়াকে বানালেন না? যদি বানাতেন, মায়া আমার বুকে ঠেকে পাশের মালিক হতো মা। কিন্তু সে আমার নেই, সে কখনোই আমার হবার ছিল না। কোনো না কোনোভাবে সে ওই আয়মানের স্ত্রী হতো। আচ্ছা মা, মায়া যদি আমার না হওয়ার কথা ছিল, তবে কেন তার প্রতি এত ভালোবাসার সৃষ্টি হলো আমার মনে, বলো তো? নিশুর মা আর কোনো কথার জবাব দিতে পারেনি, কারণ তিনি যে তার নারী ছাড়া মানিককে হাহাকার করতে দেখেছে। আজ 7 দিন ধরে ঢাকা এসেছে আয়মান ও অর্ণিমা। এই 7 দিনে কিছুই পরিবর্তন হয়নি, আবার বিশাল রকমের ঘটনা ঘটে গেছে। যেই অরুণিমা আমার সঙ্গে 1 মিনিট কথা না বলে থাকতে পারে না, সেই অরুণিমা আজ 2 দিন আমার সাথে কোনো প্রকার কথা বলতে চাইছে না। এখানে আসার পর ওর চাচা চাচি, অঙ্কন, নিশু ও তার পরিবারের সবার সাথেই ওর ভালোই সখ্যতা তৈরি হয়েছে। ওনাদের সঙ্গে ওর যতই সখ্যতা বাড়ছে, আমার সঙ্গে ঠিক ততটাই দূরত্ব তৈরি হচ্ছে। তবে গতকাল রাতে ওকে জিজ্ঞেস করেছিলাম ওর পরিবারকে চিনতে পারছে কিনা। কেন, মনে না পড়লে কি বেশ খুশি হবে না কি? বলতো আরিফ, ওর এই কথাগুলো আমার কাছে ঠিক কতটা খারাপ লাগে। ও যদি সুস্থ স্বাভাবিকভাবে ওর পরিবারকে চিনতে পারে তাহলেও বলুক, সমস্যা কোথায়। কিন্তু ও আমাকে বলতে চাইছে না। এতক্ষণ মোবাইলে কথাগুলো আয়মান বলছিল ওর বন্ধু ডক্টর আরিফের সঙ্গে। শোন দোস্ত, একটা কথা বলি, মাইন্ড করিস না। হয়তো অরুণিমার সব স্মৃতি মনে পড়েছে, কিন্তু তোকে বলতে চাইছে না। হয়তো বা নিশুর প্রতি ওর অনুভূতিরা বদলেছে। দেখ আয়মান, আমি কিন্তু ধারণা থেকে বলছি। তারপরে তুই একবার অরুণিমাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস কর ওর কি হয়েছে, ঠিক আছে? আমি এখন রাখছি, রোগী দেখার সময় হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আর ওখানকার খবরাখবর জানাস আমাকে। আরিফ কল কেটে দিয়েছে, কিন্তু আমার মস্তিষ্কে অন্য কথা ঘুরপাক খাচ্ছিল। জলদি উঠে বেরিয়ে পড়লাম রুম থেকে। ড্রয়িং রুম থেকে হাসাহাসি শব্দ আসছে, তাই সেখানে গেলাম। যেতেই দেখতে পেলাম অরুণিমা, নিশু ও তার মা এবং অরুণিমা চাচি বসে কি যেন হাসাহাসি করছে। আমিও সেদিকে এগিয়ে গেলাম। অরুণিমা আমাকে দেখতে পেয়ে হাসি থামিয়ে ফেললো। ওর থেকে দৃষ্টি সরিয়ে নিশুর মাকে সালাম দিলাম। উনিও আমার সালামের উত্তর দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। চাচি উঠে চলে গেলেন রান্নাঘরে। এরই মাঝে অরুণিমা উঠে রুমের দিকে চলে যাচ্ছে। আমাকে এখানে দেখে ওর চলে যাওয়ার দৃশ্য আমার মস্তিষ্কের মাঝে রাগ চেপে ধরলো, তাই ওর পিছু পিছু আমিও চললাম।
ও রুমে ঢুকে দরজা আটকাতে চাচ্ছিল, কিন্তু আমি হাত দিয়ে আটকে ফেলি। ও গিয়ে বসে পড়ে খাটের উপরে। আমি দীর্ঘশ্বাস ফেলে ওর সামনে গিয়ে বসি। তারপর ওকে জিজ্ঞেস করি, কি হয়েছে তোমার, আমাকে বলবে? এরকম দূরে সরে থাকছো কেন আমার থেকে? কোথায় তোমার থেকে সরে থাকছি? বহুদিন পর পরিবারকে কাছে পেয়েছি, তাই তোমাকে সময় দিতে পারছি না। কথাগুলো আমার চোখে চোখ রেখে বলো তো, কারণ যখনই তুমি আমার সঙ্গে মিথ্যে বলছো তখনই তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলনি। কিসের মিথ্যা কথা বলবো তোমার সঙ্গে? বেশি কথা ভালো লাগছে না আমার। জানলার পর্দাগুলো টেনে দাও। রুমে সূর্যের আলো আসছে। আমি এখন একটু ঘুমাবো। অর্ণিমা বালিশে শুয়ে পড়লেও ওকে আবার এক জায়গা টান দিয়ে বসিয়ে দেয় আয়মান। কে কথাগুলো বলনি। আমার কথা শেষ না হওয়া অবধি তুমি কিছু করতে পারবে না, এমনকি ঘুমাতেও পারবে না। তুমি কি আমার সঙ্গে জোর জবরদস্তি করতে চাইছো? যেখানে আমি বলছি কিছুই হয়নি, তারপরও তুমি এইরকম হাইপার আচরণ করছো কেন? আমি হাইপার আচরণ করছি তোমার জন্য। তুমি এখানে আসার পর থেকে আমার সাথে একবার ভালোভাবে কথা বলেছো নাকি একবেলা জিজ্ঞেস করছো আমি খেয়েছি কিনা? অথচ বাসায় তো তুমি আমি না, খাওয়া অবধি কিছুই খেতে না। এখন থেকে তোমাকে বাচ্চাদের মতো আদর করে খাইয়ে দিতে হবে আমার। এসব তুমি কি বলছো রুনিমা? আমার নাম মায়া, অতএব আজকের পর থেকে আমাকে অনুরিমা বলে আর ডাকবে না। কিন্তু আমি তো তোমাকে অরুণিমা নামেই ডাকবো। এক মিনিট, তুমি কি সব কিছু মনে করতে পারছো? হ্যাঁ, আমার অস্পষ্ট স্মৃতিগুলো স্পষ্ট হয়ে গেছে আমার মস্তিষ্কে, তাই আমিও চাই না তুমি আমায় অনুরিমা বলে ডাকো। তাহলে নিশ্চয়ই নিশুর কথাও তোমার মনে পড়ছে, আর তাই তুমি আমার থেকে এরকম দূরে সরে যাচ্ছ। তুমি কি কোনোভাবে আমার থেকে মুক্তি চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার থেকে মুক্তি চাইছি, কারণ নিশুর সাথে কাটানো স্মৃতিগুলো কোনোভাবে আমি ভুলতে পারছি না। তোমার কাছাকাছি এলেই ওর স্মৃতি আমার সামনে এসে পড়ছে। তুমি কি আমাকে আর ভালোবাসো না অরুণিমা? বেশ করুণ শোনালো কথাগুলো আয়মানের মুখে। ওর এই কথার উত্তর দিব এরই মাঝে বাইরে থেকে কিছু ভাঙার শব্দ পেলাম। তাই দরজার কাছে যেতেই দেখতে পেলাম একটি মগ ভেঙে পড়ে আছে। হয়তো কেউ কফি নিয়ে যাচ্ছিল, কিন্তু হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। আমি দরজা আটকে পেছনে ঘুরতেই দেখতে পেলাম আয়মান উপর হয়ে ফ্লোরে পড়ে আছে। দৌড়ে ওর কাছে গেলাম, গিয়ে দেখি ওর সারা শরীর ঘেমে জবজবে হয়ে যাচ্ছে, আর ওর ঘাড় কেমন বেঁকে যাচ্ছে। ওর শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছে। ওর এমন অবস্থা দেখে আমি ভয়ে চিৎকার দিলাম। আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছি আমি, আর ভেতরে মৃত্যুর সাথে লড়াই করছে আয়মান। চাচি চাচি এবং নিশুর মা বসে আছেন সামনের চেয়ারগুলোতে। এরই মধ্যে ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এলেন। আমি ডাক্তারের সামনে যেতেই বললেন, ওনার স্ট্রোক হয়েছে। স্ট্রোক হলো মস্তিষ্কের রোগ। যদি কোনো কারণে মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল বিঘ্নিত হয় এবং তা 24 ঘন্টার বেশি স্থানীয় হয়, অথবা 24 ঘন্টার মধ্যে রোগী মৃত্যুবরণ করে, 80% ক্ষেত্রেই ইস্কেমেটিক স্ট্রোক মস্তিষ্ক ও রক্তনালীর রক্তে জমাট বেঁধে অথবা শরীরের অন্য কোনো স্থান থেকে, বিশেষ করে হৃৎপিণ্ড থেকে জমাট বাঁধা রক্ত মস্তিষ্কে নিয়ে রক্তনালীর প্রবাহ বন্ধ করে দেয়। আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে 24 ঘন্টার আগেই রোগী বিপদমুক্ত হয়, নয়তো সামনে কি হতে পারে আপনাদের বলার প্রয়োজন নেই। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আর আমরা আমাদের বেস্ট ট্রাই করব। বলেই চলে গেলেন ডাক্তার। মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন আয়মানকে আমি বলেছিলাম, মনে করো আমি তোমার সাথে কাটানো সব স্মৃতি ভুলে গিয়ে আমার অতীতের সব স্মৃতি ফিরে পেলাম। তখন তুমি কি করবে আয়মান? সেদিন তোমার আয়মানের শেষ দিন হবে এই পৃথিবীতে, কারণ সব হারিয়ে যখন নিঃস্ব আমি, ঠিক তখনই তোমায় পুঁজি করেই এই পৃথিবীতে বেঁচে আছি আমি। আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার শরীর যেন অসাড় হয়ে যাচ্ছে, চারপাশ কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। নিশু করিডোরের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল মায়া ডাক্তারের সঙ্গে কথা বলছে, কিন্তু ডাক্তার চলে যাবার পরপরই মায়াকে কেমন যেন শক্তিহীন লাগছিল। ও ঢলে পড়ল ওর চাচির পায়ের কাছে। হেমন্তের শেষের দিক, হালকা ঠান্ডা বাতাস গায়ে ছুঁয়ে গেলেই শীত আসছে, তার আগাম আভাস পাওয়া যায়। হেমন্ত আসে নীরবে, আবার শীতের কুয়াশার আড়ালে গোপনে হারিয়ে যায়। এরই মাঝে কেটে গেছে 6 মাস। বিকেলে আগের মতো ছাদে যেয়ে সময় কাটাতে পারি না। ওই যে দিনের শেষাংশের সময় ছোট হয়ে এসেছে, তাই একটু পর হয়তো চারদিকে মাগরিবের আজানের প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। তবুও আজ দাঁড়িয়ে আছি, হাতে আমার আর আয়মানের একটি ছবি। ছবিতে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছে আয়মানকে। যে মহিয়সী নারী আমায় চরম বিপদে রেখে রক্ষা করেছিল, তার বাড়িতে আমাকে কন্যার মতো করে রেখেছিল, বিনিময়ে সে আমার কাছে চেয়েছিল তার ছেলে আয়মান, যে কিনা আমায় গোপনে নীরবে ভালোবাসে, তাকে যেন চিরজীবনের জন্য আমার জীবনের অমূল্য স্থানে ঠাঁই দিই।
তখনও আমি তার এই সিদ্ধান্তে কোনোরূপ দ্বিমত পোষণ করিনি, বরং হাসি মুখে মেনে নিয়ে সে রাতে আয়মানকে আমার স্বামী রূপে গ্রহণ করলাম। সে রাত আমাদের যেন মধুর হয়নি, হয়েছিল বিভীষিকাময়। কারণ আমাকে আশ্রয় দেওয়া মায়াবতী নারী দুনিয়ার পাট চুকিয়ে চলে যায় পরপারের অসীম যাত্রায়। তার সাথে সময় বাড়ার সঙ্গে সঙ্গে মনের দূরত্ব কমে গিয়ে বেশ কাছাকাছি চলে এসেছিলাম। বেশ ভালো চলছিল দিনগুলো, কিন্তু আমার অতীত এসে আমার বর্তমানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর আমি কি করেছি জানেন? আমাকে সব রকম দিয়ে সাহায্য করা, ভালোবেসে আগলে রাখা মানুষটিকে অগ্রাহ্য করে আপন করতে চেয়েছিলাম ফেলে আসা অতীতকে। সে আমার থেকে পাওয়া আঘাত সহ্য করতে পারেনি, কেননা যাকে কেন্দ্র করে ওর দুনিয়া ছিল সে যদি চলে যায় তাহলে বেঁচে থেকে কি হবে? হয়তো বিধাতা চেয়েছিলেন সেই পৃথিবীতে আর শ্বাস না নিয়ে বাঁচুক। কাঁধে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। পরম আবেশে আমার শরীরের ভারটুকু ছেড়ে দিলাম তার শরীরের মাঝে। তার হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে নিল তার বুকের ডোরায়। ডান কানে বেশ শব্দ করে বলছে, ঘোর সন্ধ্যায় ছাদে কেন এলে তুমি? প্রতিদিন বাড়িতে ফিরে এসে তোমার এই মনোহর চেহারা না দেখলে কেমন যেন বুকের ঠিক এ পাশে শূন্যতা অনুভব হয়। কতবার বলি আমার ফিরে আসার সময় হলে অপেক্ষায় থাকবে, যেন দরজা খুলে ভিতরে প্রবেশ করলে তোমায় দেখি। আজ তার কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে। সে যদি এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যেত, তবে কে বলতো আমার জন্য তুমি অপেক্ষায় থেকো? সেদিন হাসপাতালে নেওয়ার 24 ঘন্টা পার হবার পরও যখন তার চেতনা আসছিল না, তখন হাল ছেড়ে দিয়েছিলাম। বিধাতা যেন অন্য কিছু ভেবে রেখেছিলেন। আয়মানের চেতনা ফিরে আসে 28 ঘন্টা পর। তার চেতনা ফিরে আসার পর সে আমার সঙ্গে দেখা করতে চাইতো না। আমি জোর করে ওর সামনে যেয়ে বসতাম। ওর এই অভিমান কাটাতে আমার বেশ কাঠখড় পোড়াতে হয়েছে, তবুও তো তার অভিমান ভেঙেছে, এতেই আমি খুশি। অরুণিমা, আমাদের আজ একটু ঢাকায় যেতে হবে। হঠাৎ ঢাকায় কেন যেতে হবে? নিশু কল করেছে, যদি তুমি যেতে রাজি না হও তবু যেন তোমায় জোর করে নিয়ে যাই। আজ 6 মাস ধরে তো তার খোঁজ পেলাম না, হঠাৎ করে কোত্থেকে উদয় হলো? তুমি তার খোঁজ নাওনি, সে তোমার খোঁজ ঠিকই রেখেছে। আমি লাগেজ গুছিয়ে রাখছি, তুমি তৈরি হয়ে নাও, আমরা একটু পর রওনা হব। কিন্তু এত রাতেই কেন? সকালে গেলেই হতো। যা বলছি তা করো। আমি আর কথা না বাড়িয়ে নিচে গিয়ে রুমে চলে এলাম। দুজনে খাওয়া দাওয়া ও তৈরি হয়ে বের হতেই প্রায় 10টা বেজে গেল। ঢাকায় পৌঁছাতে প্রায় 4টা বেজে গেল। কিন্তু আয়মান আমাদের বাড়ির দিকে না যেয়ে অন্য পথে যাচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? নিশুদের বাড়িতে। নিশুদের বাড়িতে যাওয়ার কথা শুনে চুপ মেরে গেলাম। ভেতরে ভেতরে এখনই অস্বস্তি হচ্ছে। নিশুদের বাড়ির গেটের কাছে পৌঁছাতেই দেখতে পেলাম গেটের উপর ফুল দিয়ে সাজানো, বাইরে দেখা যাচ্ছে বাড়ির ভেতর লাইটিং করানো। আমি অবাক হয়ে আয়মানকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নিশু কি বিয়ে করছে? কি জানি, বাড়ির সাজ দেখে তো তাই মনে হচ্ছে। চলো ভিতরে যাই, তাহলে বোঝা যাবে কি হচ্ছে। আমার হাত ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আয়মান। বাড়ির মূল ফটকের সামনে আসতেই আমার হাত ছেড়ে দিল আয়মান। সে আমার থেকে সরে দ্রুত হেঁটে একপাশে যেয়ে দাঁড়ালো, আর আমি বোকার মতো ওর দিকে তাকিয়ে আছি। আচমকা আমার শরীরের উপর কারা যেন কি ছিটিয়ে তাকিয়ে আছে। তাকিয়ে দেখি কয়েকটি ছেলে মেয়ে মিলে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। আমার অবস্থা তখন অবাকের চূড়ান্ত পর্যায়ে। এরই মাঝে সেখানে উপস্থিত হলো নিশু। বেশ শুকিয়ে গেছে। আমার তো চিনতেই কষ্ট হচ্ছিল। আমি হেসে জিজ্ঞেস করলাম, এবার তাহলে বিয়ে করছেন আপনি? আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমাকে ফুল ছিটিয়ে বরণ করার মানে বুঝলাম না। কারণ কোনো এক সময় তুমি এই বাড়িতে এলে, তোমাকে ঠিক এইভাবে বরণ করার ইচ্ছে ছিল, তাই আজ ইচ্ছে পূরণ করলাম। তুমি তো আজই আমাদের বাড়িতে প্রথম এলে। ভেতরে এসো, আরও সারপ্রাইজ আছে তোমার জন্য। বলেই আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আর কিন্তু আয়মান দেখছে, তবুও কিছু বলল না, বরং হালকা হেসে আমাদের পিছু পিছু বাড়িতে প্রবেশ করলো। ভেতরে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন, চারদিকে রকমারি ফুল দিয়ে সাজানো। আমি বিমুগ্ধ হয়ে চারপাশ দেখছিলাম, কিন্তু নিশু আমাকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে ডান দিকের একটি রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম পরিপাটি সুন্দর গোছানো রুম। আমি একটু বসতে চেয়েছিলাম, কিন্তু নিশু বসতে দেয়নি। সে আমাকে নিয়ে যায় ব্যালকনিতে। ব্যালকনি এতটা সুন্দরভাবে সাজিয়েছে যে আমি মুগ্ধ না হয়ে পারিনি, কারণ দোলনাটায় গোলাপ দিয়ে সাজানো। আমাকে টেনে নিয়ে বসিয়ে দিল দোলনায়, আর আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল নিশু। এরপর আমাকে বলল, মায়া,
শুধু আজকের জন্য তোমার কোলে আমার মাথাটা রাখতে দেবে? আমার বেশ কিছু কথা জমে আছে, শুনবে তুমি? আমার কি বলা উচিত আমি বুঝতে পারছিলাম না, তাই আইমানের দিকে তাকালাম। দেখি সেও আমাকে ইশারা করছে যেন আমি নিশুর কথা মেনে নিই। আমার আর কি করার, তাই আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। নিশু আলতো করে তার মাথাটি আমার কোলে রাখলো, এরপর বলল, মায়া, তোমাকে কিছু প্রশ্ন করবো। আশা করছি তুমি সব প্রশ্নের উত্তর দিবে, কোনো মিথ্যে বলবে না, ঠিক আছে? আমিও আস্তে আস্তে হুঁ বললাম। তুমি কি আজও আমার বা তোমার পরিবারের কথা মনে করতে পারোনি? আমি মাথা নিচু করেই মাথা না সূচক নাড়ালাম। তুমি আবারও মিথ্যে বলছো মায়া। বেশ চিৎকার করে বলল কথাটি। এরই মাঝে আইমানের পাশে এসে দাঁড়ালেন নিশুর মা। নিশুর চিৎকারের সাথে সাথেই বেশ কাশাকাশি শুরু হয়ে গেল, থামার নামই নিচ্ছে না। আমি বেশ ঘাবড়ে গেলাম। আন্টি এগিয়ে এসে ধরলেন ছেলেকে, কিন্তু কাশি বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে দেখা গেল মুখ ভর্তি রক্ত পড়ল নিশু। আমি ভয় চিৎকার করে উঠলাম। আন্টি কান্না শুরু করলেন। আইমান নিশুকে টেনে রুমের ভেতরে নিয়ে খাটে বসিয়ে একটু পানি খাইয়ে দিল, কিন্তু এবার ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। আন্টি এবার রুমের এক কোণ থেকে অক্সিজেন সিলিন্ডার বের করে এনে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল নিশুর মুখে। আমি হতবিম্বল হয়ে চেয়ে রইলাম নিশুর মুখের দিকে। বেশ খানিকটা সময় অতিক্রম হবার পর নিশু তার মাস্কটি খুলে আমাকে বলল, মা, তুমি কেন সত্য গোপন করছো? আমি জানি তোমার সব পুরনো স্মৃতি মনে করতে পেরেছো তুমি কেন এমনটা করছো? কারণ আমি চাই না। আইমান অসুস্থ হয়ে পড়েছিল আমার কারণে। ঢাকায় আসার পর থেকেই আস্তে আস্তে করে সবই মনে পড়ছিল, তোমার কথা, তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত। তখন আইমানকে কেন যেন সহ্য হতো না। ওকে এক পর্যায়ে আমি ইগনোর করি, তাই ও আমাকে বেশ শক্তভাবে জিজ্ঞেস করে। আমি সব সত্যি বলি তাকে এটাও বলি তার সামনে গেলেই তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার সামনে ভেসে ওঠে, তাই ওর কাছ থেকে মুক্তি চাই। আমার বিষাক্ত কথাগুলো আইমান সহ্য করতে পারেনি। ও স্ট্রোক করে এরপরে সব কিছুই তোমার দেখা। যখন দেখলাম ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন আমি উন্মোচন করলাম আমি শুধু আইমানকেই ভালোবাসি। নিশু শুধুই আমার এককালীন পছন্দের মানুষ ছিল, তাই আমি আইমান, আমার পরিবার, তোমার সাথে মিথ্যা বলেছি যেন আমার আইমান না ভাবে তাকে আমি ভুলে গেছি। আমি তাকে এই আশ্বস্ত দিয়েছি আমি সব ভুলে তাকে আঁকড়ে ধরেছি। বলেই হু করে কেঁদে দেয় অর্ণিমা। নিশু উঠে বসে অর্ণিমার চোখের পানি মুছে দিয়ে বলে, তুমি কি জানো, আমি এসব আগে থেকেই জানতাম। সেদিন যখন তুমি আইমানের সঙ্গে কথাগুলো বলছিলে, আমি তা সবই শুনতে পেয়েছিলাম। সেদিন আমার হাত থেকে মগটা পরে ভেঙে যায়। আইমান সুস্থ হবার পর যখন দেখলাম তুমি ঠিক আগের মতো আচরণ করছো, তখন বুঝতে পারলাম তুমি আইমানকে বোঝাতে চেয়েছো তুমি সেদিন তার সঙ্গে মজা ছাড়া আর কিছুই করোনি। কিন্তু জানো মায়া, আমার আফসোস ছিল কখনো কি জানতে পারবো না তোমার মুখ থেকে তুমি আমায় চিনতে পেরেছো। কিন্তু আজ আমার কোনো আফসোস নেই। আমি এখন চির শান্তিতে মরতে পারবো, কারণ আমি জানি আমার মায়ার জীবনের কিছু অবিচ্ছেদ্য অংশে এই নিশু নামক মানুষটিকে মনে রাখবে। শুনছো মা, আমার আর কোনো কষ্ট নেই মা। মায়া, জানো আমার খুব ইচ্ছে ছিল তুমি যেদিন এই বাড়িতে আমার বউ সেজে আসবে, ঠিক আজ যেভাবে তোমায় আজ বরণ করলাম ঠিক সেভাবেই বরণ করার ইচ্ছে ছিল। এই যে দোলনাটা দেখলে, এই দোলনায় তোমার কোলে মাথা রেখে আকাশের চাঁদ আর তোমার এই চাঁদ মুখের পার্থক্য খুঁজে বের করার দারুণ ইচ্ছে ছিল জানো। তাই এত করে তোমাকে চাইবার পরও পেলাম না আমি, কারণ বিধাতার বুঝে অন্য কিছুর পরিকল্পনা ছিল। এমনকি আজ তোমাকে এই বাড়িতে আসতে বলেছি জানো, আমার এই অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হয়। ধন্যবাদ আয়মান, আমার ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করার জন্য। বলতেই নিশু আবারও শ্বাসকষ্ট শুরু হলো। ওর অনেক কষ্ট হচ্ছে, তবু আমায় ইশারা করলো যেন ওর পাশে গিয়ে বসি। আমি তার পাশে গিয়ে বসতেই বলল, মায়া, তোমার যদি মেয়ে হয় তবে নাম নিশিতা রাখো। আমার ইচ্ছে ছিল আমার মেয়ে বলে নিশিতা রাখার, কিন্তু সে ইচ্ছে আর পূর্ণ হবে না। কেন পূর্ণ হতে পারে না? আমাকে ভালোবেসেছেন বলে আরেকজনকে গ্রহণ করতে পারবেন না, এ কেমন কথা? অরুণিমা, কাকে তুমি বিয়ের কথা বলছো? যে কিনা মৃত্যু পথযাত্রী। যেদিন তোমার চট্টগ্রামে যে খুঁজে পেল, কিন্তু দেখলো তুমি বিবাহিত, এরপর থেকে বাড়িতে এসে মদ খাওয়া শুরু করলো। বহুবার মানা করার পরও আমার কথা শুনেনি, আর আজ ও মরণ পথে চলে গেছে। মা, ওর ফুসফুসের ক্যান্সার হয়েছে।
ও আর বেশি দিন বাঁচবে না, তাই মরার আগে সে তোমায় দেখতে চেয়েছে, তাই আয়মান তোমায় নিয়ে এসেছে। আমার ছেলেটা শুধু তোমায় ভালোবেসে মরতে বসেছে মায়া। বলে বিলাপ করে কেঁদে ওঠেন নিশুর মা। পৃথিবীর কোনো মা চায় না তার সন্তান কষ্ট পাক, কিন্তু সন্তান মারা যাবে আগে থেকেই জানতে পারে, তাহলে কেমন অনুভূতি হয় সেই সন্তানের বাবা মায়ের। আমার দু চোখে পানি গড়িয়ে পড়ছিল। নিশু দেখতে পেয়ে তার হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, মায়া, তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। তুমি আমার জীবনের প্রথম নারী, যাকে দেখে আমার হৃদয়ে ভালোবাসা নামক অমূল্য অনুভূতি জন্মেছে। তবু তোমাকে আমি কখনোই বলতে পারবো না, তোমার স্পর্শ, হাসি, কান্না, সেই শুভ্র রঙা ত্রিপেজ পরনের মায়াকে, অথবা লাল জামদানি শাড়ি পরিয়ে দাও, তোমার সেই রূপ আবার শুধুই মনে পড়ে তোমাকে মায়া। বলেই এক গাল হাসে নিশু। আমিও তার গালে লেপ্টে থাকা হাসি দেখছিলাম, কিন্তু খেয়াল করে দেখলাম ওর কোনো নড়চড় নেই, কেমন অসাড় হয়ে আছে। আয়মানকে ডাক দিতেই ও কাছে এসে নিশুকে দেখে বলল, ও এই পৃথিবী থেকে মুক্তি নিয়েছে অরুণিমা। এই পৃথিবীতে মায়া নামক মেয়ের ভালোবাসা থেকে মুক্তি নিয়েছে নিশু। আমি শুধু আয়মানের কথাগুলো শুনছিলাম, আর মাঝে ভেসে এলো আন্টির সন্তান হারার যন্ত্রণার বিলাপ। চেয়ে আছে নিশুর নির্মল মুখটায়, কি সুন্দর হাসি লেগে আছে তার মাথাটি এখনো আমার কোলে। কি সুন্দরভাবে প্রতিশোধ নিল আমার উপর নিশু। আমায় ভালোবেসে অপরাধী বানিয়ে চলে গেল সে। মনে মনে নিশুর উদ্দেশ্যে আমি বললাম, আমারও শুধু মনে পড়ে তোমাকে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।